বড়লোক তো সবাই হতে চায়, কিন্তু 15, 20, 30, 40 হাজার টাকার মাস মাইনে পেয়ে কি বড়লোক হওয়া যায়? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। এর উত্তরটা কি জানেন? হ্যাঁ, যায়। যদি আপনাদের পার্সোনাল ফিন্যান্স স্কিল থাকে বা অর্থনৈতিক শিক্ষা থাকে। তো এই পার্সোনাল ফিন্যান্স স্কিল বা অর্থনৈতিক শিক্ষা কি? এটা হলো এমন এক ধরনের স্কিল বা শিক্ষা যেটা দিয়ে আপনার অল্প উপার্জিত পয়সাকে সঠিক ম্যানেজ করে আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারবেন। আমাদের স্কুল বা কলেজে এই পার্সোনাল ফিন্যান্স স্কিল বা অর্থনৈতিক শিক্ষা দেওয়া হয় না। এটা আমাদের বিভিন্ন বুক বা ম্যাগাজিন বা ইউটিউব বা অনলাইন থেকেই আপনাদেরকে উপার্জন করতে হবে। আমি আজকে আপনাদের সাথে এই পার্সোনাল ফিন্যান্সের বেসিক নলেজ শেয়ার করব, যেটা আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধ লাভের জন্য উপকারী হবে। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি দীপাঞ্জন শুরু করছি অর্থশাস্ত্র। তো পার্সোনাল ফিন্যান্সের প্রথম নাম্বার 1 ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেভিংস। আপনি যদি সেভিংস না করতে পারেন তাহলে আপনি কোনোদিনই বড়লোক হতে পারবেন না। আপনার উপার্জিত টাকার কিছুটা অংশ আপনি যদি সেভিংস করতে পারেন তবেই আপনি বড়লোক হতে পারবেন। তো আপনারা অনেকেই বলবেন আমাদের তো 15, 20, 30 হাজার টাকা মাইনে, এ থেকে আমরা কি সেভিংস করব? তো আপনাদের বলি, বেশি টাকা সেভিংস করার দরকার নেই। মিনিমাম আপনারা 20% টাকা আপনার উপার্জিত মাইনে থেকে সেভিংস করুন। মিনিমাম 20%। ধরুন আপনার মাইনে 20,000 টাকা, সেখান থেকে আপনি 20% মানে 4,000 টাকা আপনি প্রতি মাসে সেভিংস করুন। আর যদি এটাও না পারেন আর তাহলে আপনি আপনার মাইনে 10% মানে আপনার 20,000 টাকা মাইনে হলে আপনি 2,000 টাকাও সেভিংস করুন। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। সাধারণ মানুষরা এই ইনভেস্টমেন্টই ম্যাক্সিমাম ভুলটা করে ফেলে। পয়সা তো অনেকেই সেভিংস করে ফেলে, কিন্তু তারা কোনোদিন বড়লোক হতে পারে না। তো কি ভুলটা করে একটু দেখে নিই। আমরা ইনভেস্টমেন্ট বলতে বুঝি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পিপিএফ বা কোনো এলআইসি স্কিম বা কোনো পোস্ট অফিসের স্কিমে ইনভেস্ট করে দিই। তো এই সব স্কিমেতে আপনারা মেনলি 6 থেকে 8%-এর বেশি সুদ পাবেন না। কিন্তু মজার ব্যাপার হলো এটাই, আমাদের দেশের মূল্যবৃদ্ধি 6% হারে বাড়তে থাকে, ফলে আপনার টাকার ভ্যালু একই থেকে যায়। আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝায়। ধরুন আপনি 10,000 টাকা এই সময় 5 বছরের জন্য 6% সুদে ফিক্সড ডিপোজিট করলেন, আর এই সময় আপনি ওই 10,000 টাকা দিয়ে 400 কেজি আটা কিনতে পারবেন। এবার 5 বছর পরে আপনার যখন ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হলো তখন ওই 10,000 টাকাটা 13,500 টাকা মতন হবে। তখন আপনি ওই 13,500 টাকা নিয়ে বাজারে যখন আটা কিনতে যাবেন, দেখবেন আপনি ওই সেমই আটা কিনতে পারছেন। তার ফলে কি হলো, আপনার টাকার কিন্তু ভ্যালু কিন্তু বাড়লো না, আগেও যা ছিল এখনও তাই রইলো। এর কারণ কি জানেন? মেন কারণ হচ্ছে মূল্যবৃদ্ধি। আপনার আটারও মূল্যবৃদ্ধি 6% হারে আপনার ফিক্সড ডিপোজিটের মতনও হয়ে গেছে। ফলে আপনার টাকার ভ্যালু আগে যে ছিল 10,000 টাকা, এখনও সেই ভ্যালু 13,500 হলেও তার ভ্যালু কিন্তু একই রয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট এমন জায়গায় করতে হবে যেখানে মিনিমাম আপনার মূল্যবৃদ্ধিকে বিট করতে পারে। মিনিমাম যেখানে অ্যানুয়াল অ্যাভারেজ রিটার্ন বা সুদ বলতে পারেন 10 থেকে 15% হতে হবে। তো সেই জায়গাটা কোথায়? সেই জায়গা হচ্ছে ইকুইটি বা শেয়ার বা কোনো মিউচুয়াল ফান্ড। তো শেয়ার শুনে আপনারা অনেকেই বলবেন শেয়ার তো দাদা খুব রিস্কি জায়গা, কিন্তু আমাদের তো কোনো নলেজ নেই, কোন শেয়ার কিনবো? হ্যাঁ, অবশ্যই শেয়ার তখনই কেনা উচিত যদি আপনার সেই যে কোম্পানি শেয়ার কিনবেন তার সম্বন্ধে ডিপ বা থরো আপনি পড়াশোনা করেছেন বা থরো অ্যানালিসিস করে তবেই শেয়ার কেনা উচিত। কারো টিপস বা রেকমেন্ডেশনে কখনোই শেয়ার কেনা উচিত নয়। আপনি যদি শেয়ারটা সম্বন্ধে সম্পূর্ণ বোঝেন তবেই আপনার কেনা উচিত, তাহলে কোনো সময়ই কেনা উচিত না। আর কি পড়ে রইল? মিউচুয়াল ফান্ড। এখনকার দিনে আমি তো মনে করি মিউচুয়াল ফান্ড হচ্ছে সাধারণ মানুষদের জন্য ইনভেস্টমেন্ট করার সবচেয়ে ভালো ইনস্ট্রুমেন্ট। তো
তো এই মিউচুয়াল ফান্ডটা কি আমি একটু ছোট করে বলে রাখি। মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার শেয়ারই ইনভেস্ট হবে, কিন্তু আপনার টাকা আপনি একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারকে দিচ্ছেন, যিনি আপনার টাকা নিয়ে শেয়ারে খাটাবে এবং তিনি হচ্ছেন এক্সপার্ট। ঠিক আছে, তিনি হয়তো আপনার ওই যে আপনার রিটার্ন আসবে তা থেকে অল্প তার পারিশ্রমিক নেবে। ঠিক আছে, এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। আপনারা তো বলবেন বাজারে অনেক মিউচুয়াল ফান্ড আছে, তো আমরা কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? তো আমি আপনাদের বলবো আপনারা যে ইন্ডেক্স ফান্ড আছে তাতে চোখ বুঝে ইনভেস্ট করুন। তো ইন্ডেক্স ফান্ডটা কি? ইন্ডেক্স ফান্ড হলো এমন একটি ফান্ড, আপনারা নিশ্চয়ই সেন্সেক্স বা নিফটি জানেন। সেন্সেক্স হচ্ছে আমাদের শেয়ার মার্কেটে একটা ইন্ডেক্স, যেখানে আমাদের শেয়ারের টপ 30 শেয়ার ওই ইন্ডেক্সের মধ্যে থাকে। সেন্সেক্স যেরকম যেরকম পারফরমেন্স করবে, আপনার নিফটি যেরকম যেরকম পারফরমেন্স করবে, সেটাও ইন্ডেক্স ফান্ডও একই রকম পারফরমেন্স করবে। আপনাদের একটু নলেজ দিয়ে রাখি, সেন্সেক্স বা নিফটি বিগত 20 বছরে 15% রিটার্ন দিয়ে এসেছে। ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনাদের আরেকটা বলে রাখি, আপনারা ইনভেস্ট কখনোই লামসাম করবেন না, একবারে একটা টাকা কখনোই ইনভেস্ট করবেন না। আপনারা ডিসিপ্লিনভাবে ইনভেস্ট করবেন, মানে প্রতি মাসে আপনারা ইনভেস্টমেন্ট করুন, যেটাকে এখনকার দিনে মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলে। এটা খুবই কার্যকরী। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই ইনভেস্টমেন্ট সম্পর্কে বলে রাখি, মিউচুয়াল ফান্ড বা স্টকে রিটার্ন বেশি আসে বলে আপনারা কখনোই 100% টাকা মিউচুয়াল ফান্ড বা শেয়ারে রাখবেন না। কখনোই কোনো একটি অ্যাসেট ক্লাসে 100% টাকা রাখা উচিত না। আপনারা 50 থেকে 70% টাকা আপনাদের মিউচুয়াল ফান্ড বা স্টকে রাখবেন। হ্যাঁ, এটা আবার এজের ওপর নির্ভর করে। আপনার যদি এজ 20 থেকে 25 বছরের মধ্যে হয়, নিশ্চয়ই আপনি 70% টাকা মিউচুয়াল ফান্ড বা স্টকে রাখতে পারেন। আপনার এজ যদি 25 থেকে 35-এর মধ্যে হয়, আপনি 60 থেকে 70% টাকা রাখতে পারেন। আপনার যদি এজ 35 থেকে 45-এর মধ্যে হয়, আপনি অবশ্যই 50 থেকে 60% টাকা রাখতে পারেন। এবার যদি আপনার এজ 45-এর ওপর হয়, তখন আপনাকে 50%-এর নিচে স্টক বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখা উচিত। এছাড়াও আপনারা টাকাকে সবসময় অ্যাসেট অ্যালোকেশন অনুযায়ী অল্প অল্প ভাগ করে রাখবেন। ধরুন আপনার বয়স 30 বছর, আপনি আপনার 60% টাকা রাখলেন স্টক বা মিউচুয়াল ফান্ডে, 10 to 20% টাকা রাখলেন আপনি ফিক্সড ডিপোজিটে বা পিপিএফে, আপনি বাকি 20% টাকা রাখলেন কোনো বন্ডে, বাকি 10% টাকা রাখলেন গোল্ডে। তো গোল্ডে ইনভেস্ট শুনে অনেকে ভাবছেন হয়তো গোল্ড জুয়েলারি কিন্তু ইনভেস্টমেন্ট নয়। আপনারা যদি গোল্ডে ইনভেস্ট করতে যান, সেটা আরবিআই সোভারজিন গোল্ড বন্ড আছে, তাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। থার্ড হচ্ছে ইন্স্যুরেন্স। তো এই মার্কেটে অনেক রকম ইন্স্যুরেন্স আছে, তো কী ধরনের ইন্স্যুরেন্স কেনা উচিত, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের সেরকমই ইন্স্যুরেন্স কেনা উচিত যেটা আমাদের ইনসিওর করবে, পিওরলি আমাদের লাইফ ইনসিওর করবে, মানে লাইফ প্রোটেকশন করবে। এটা হচ্ছে টার্ম প্ল্যান বলে একটা ইন্স্যুরেন্স পাওয়া যায়, যেটা সবচেয়ে এখনকার মধ্যে সস্তা ইন্স্যুরেন্স। আপনি মাসে 600 থেকে 1000 টাকা দিয়ে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স পেতে পারেন। এবার অনেকে যে ভুলটা করে, ইন্স্যুরেন্স আর ইনভেস্টিং এক করে ফেলে, মানি ব্যাক পলিসির মধ্যে তারা যায়। মানে এমন কিছু ইন্স্যুরেন্স আছে যেটা আপনাকে বলবে যে আপনার টাকা 12 বছরে 14 বছরে ডবল হবে, বাট সেটা সেই একই আপনার ফিক্সড ডিপোজিটের মতন হয়ে যায়। আপনার সেই সব ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেখবেন অনেক হাই, দেখবেন আপনি 10,000 টাকা দিয়ে দেখবেন 1 কোটি টাকার ইন্স্যুরেন্স পাচ্ছেন। হ্যাঁ, আপনি হয়তো কিছু টাকা ফেরত পাবেন, কিন্তু আপনি যে 10,000 টাকা 1 কোটি টাকা ইন্স্যুরেন্স পাচ্ছেন, আর সেখানে আপনি 1000 টাকা দিয়ে আপনি 1 কোটি টাকার ইন্স্যুরেন্স পাবেন। আপনি বাকি 9,000 টাকা আপনি কোনো মিউচুয়াল ফান্ডে রাখুন, কোনো স্টকে ইনভেস্ট করুন। কেন আপনি ওখানে ইনভেস্ট করতে যাবেন? ওই যে আপনার 10,000 টাকা আপনাকে যখন রিটার্ন দেবে, আপনি দেখবেন সেই রিটার্ন অ্যানুয়ালি 4 থেকে 5% ইন্টারেস্ট বা অ্যানুয়াল রিটার্ন দিয়েছে। তো কেন আপনি এই ইনভেস্টমেন্ট করে লোকসান করতে যাবেন? তো ইনভেস্টমেন্ট আর হচ্ছে ইন্স্যুরেন্স, এটা টোটালি আলাদা রাখা উচিত। আর এক ধরনের পাবলিক আছে যারা কোনো ইন্স্যুরেন্স নেন না। তো হ্যাঁ, যদি আপনার ওপর কেউ যদি ডিপেন্ডেবল না হয়, ধরুন আপনার বয়স 25 কি 26 বছর, আপনি কোনো বিয়ে শাদী করেননি, আপনার বাবা মাও আপনার ওপর ডিপেন্ডেবল নয়, তাহলে ঠিক আছে, ইন্স্যুরেন্স না নিলে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি আপনি ভবিষ্যতে বিয়ে শাদী করতে চান, বা আপনার ওপর কেউ ডিপেন্ডেবল ভবিষ্যতে হতে পারে, বা আর বিয়ে শাদী হয়ে গেছে, আপনার বাড়ির ওয়াইফ বা আপনার বাচ্চা আপনার ওপর ডিপেন্ডেবল, তাহলে অবশ্যই ইন্স্যুরেন্স নেওয়া উচিত। এবং সেটা অনলি ফর টার্ম ইন্স্যুরেন্স, যেটা আপনার লাইফকে প্রোটেকশন করে দেয়। ভগবান না করুক আমাদের সাথে যেন কোনো কিছুই না হোক, যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলি
সেই টার্ম ইন্স্যুরেন্স দিয়ে কভার পাবেন। বর্তমান পরিস্থিতিতে যেহেতু আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, তাহলে আরেক ধরনের ইন্স্যুরেন্স নেওয়া উচিত, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো এই ইন্স্যুরেন্স নিয়ে আমি পরে ডিটেল ভিডিও বানিয়ে দেবো। পার্সোনাল ফিনান্সের ফোর্থ ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে এমার্জেন্সি ফান্ড। তো এই এমার্জেন্সি ফান্ড যেটা আপনার বিপদের সময় আপনাকে রক্ষা করবে। কিরম বিপদ? ধরুন আপনার কোনো সময় আপনার চাকরি চলে গেল, যেই কোভিডের সময় অনেকের চাকরি চলে গিয়েছিল, সেই যে চাকরি চলে যাওয়া বা নতুন চাকরি খোঁজার সময়ে আপনার যে অর্থ প্রয়োজন, সেই অর্থ কিন্তু এই এমার্জেন্সি ফান্ড সাহায্য করবে। বা আপনার হঠাৎ কোনো শারীরিক, ফ্যামিলির মধ্যে কারো শারীরিক অসুস্থতা হয়ে গেল, তখন আপনার একটা বড় লামসাম অ্যামাউন্ট টাকা দরকার, এই এমার্জেন্সি ফান্ড কিন্তু তখন আপনাকে আর্থিক সাহায্য করবে। ঠিক আছে? তো এই এমার্জেন্সি ফান্ড সবসময় রাখা উচিত। তো এমার্জেন্সি ফান্ড এমনই রাখবেন যেটা আপনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি লিকুইড করতে পারবেন, মানে ক্যাশ করে নিতে পারবেন। এটা সাধারণত আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখবেন, বা যেখান থেকে আপনি সহজেই তুলতে পারবেন এরকম জায়গায় রাখবেন। তো এই এমার্জেন্সি ফান্ড কতটা রাখা উচিত? এমার্জেন্সি ফান্ড মিনিমাম আপনার 3 মাসের যা স্যালারি তার সমান রাখা উচিত, আর ম্যাক্সিমাম আপনার যে 6 মাসের স্যালারি বা 6 মাসের যা আপনার মান্থলি ইনকাম তার সমান রাখা উচিত। পার্সোনাল ফিনান্সের 5 নম্বর সাবজেক্ট হলো রিটায়ারমেন্ট প্ল্যানিং। তো আমরা নিশ্চয়ই জানি আমরা সারা জীবন একইভাবে কাজ করে যেতে পারবো না, একটা সময় এসে আমাদের রিটায়ারমেন্ট নিতেই হবে। তো সেই রিটায়ারমেন্টের সময় আমাদের একটা পেনশন দরকার, যেটা সাধারণত সরকারি কর্মচারীরা পেয়ে থাকে, কিন্তু আপনারা যারা প্রাইভেটে করেন আপনাদের নিজেদের পেনশন এখন থেকেই নিজেদেরকে তৈরি করে নিতে হবে। তো এই পেনশনটা তৈরি করাবেন কিভাবে? তো আপনারা যে টাকা আপনারা সেভিংস করছে তার কিছুটা অংশ আপনারা আপনার পেনশনের জন্য ইনভেস্ট করতে থাকুন। এখন থেকেই আপনি যত ছোটোবেলা থেকে ইনভেস্ট করতে থাকবেন, তত তাড়াতাড়ি আপনার রিটায়ারমেন্ট নিতে পারবেন এবং তত তাড়াতাড়ি আপনার পেনশন ফান্ডের সাইজ অনেক বড় হবে। এই পেনশনের জন্য আপনি কোথায় ইনভেস্ট করতে পারবেন? এনপিএস বলে একটা স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা ভালো স্কিম। এছাড়াও আপনি কোনো মিউচুয়াল ফান্ডে রেখেও ইনভেস্ট করতে পারবেন। পার্সোনাল ফিনান্সের 6 নম্বর গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে লোন। এই লোন হচ্ছে আপনাদের বড়লোক হওয়ার সবচেয়ে বড় বাধা। সেটা কেন? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। আপনি ধরুন 20,000 টাকা দিয়ে আপনি একটা টিভি কিনতে যাচ্ছেন, আপনার কাছে এখন এই মুহূর্তে 20,000 টাকা নেই, আপনি ইএমআইতে সেই 20,000 টাকা দিয়ে কিনবেন। আপনি কি করলেন? 200 টাকার ইএমআই দিয়ে 12% ইন্টারেস্টে 5 বছরের জন্য আপনি এইটা টিভিটা নিলেন। তো আপনি যখন 5 বছর শেষে এই টোটাল লোনটা শোধ হয়ে যাবে, আপনি দেখবেন যে আপনার 20,000 টাকার জায়গায় আপনি 35,000 টাকা পে করেছেন। এই লোনের ট্র্যাপে সাধারণ পাবলিক কিন্তু ফেঁসে যায়। অ্যাকচুয়ালি কোনো লোনই কোনোদিন নেওয়া উচিত নয়। আমার ব্যক্তিগতভাবে হোম লোন ছাড়া কোনো লোনই নেওয়া উচিত না। আপনি যদি যে জিনিস আপনি এখন কিনতে পারছেন না, আপনি 2 বছর ওয়েট করুন, 2 বছর নিজে টাকা জমিয়ে সেটা কিনুন, কিন্তু কখনোই লোন নিয়ে সেটা কিনবেন না। পার্সোনাল ফিনান্সের এই 6টা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসিপ্লিন। আপনাদের পার্সোনাল ফিনান্সের ডিসিপ্লিন মেনটেন করা খুবই প্রয়োজন। মানে ধরুন আপনি সেভিংস করছেন, নির্দিষ্ট পরিমাণ একটা মাসে সেভিংস করবেন এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন প্রতি মাসে। এই ডিসিপ্লিন মেনটেন করা খুবই প্রয়োজন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এটা শেয়ার করুন এবং লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।